দেখেন পাবলিকলি এত ওপেনলি সাচ এ লিজেন্ডারি ক্রিকেটের কোন জায়গাটার জন্য তাকে দলে রাখা গেল না এটা খুব একটা ভালো কথা না এগুলো নিয়ে ডিসকাস করা। তবে এই মুহূর্তে দলে যারা আছেন আমি বলবো যে তারা এগিয়ে আছেন, বিকজ দে আর উইথ আস। আমাদের ডোমেস্টিক ক্রিকেটে তারা খেলছেন এবং তারা আস্থাশীল সে কারণেই। আমাদের দুটো মেজর খেলা আছে কিন্তু রাওয়ালপিন্ডিতে, এবং রাওয়ালপিন্ডির ইতিহাস যদি আমরা তাকাই, ইটস এ ভেরি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট। স্পেশালি 2023-এ নিউজিল্যান্ড এখানে যে ম্যাচটা খেলেছে আপনি দেখেছেন, 336 রান করার পর নিউজিল্যান্ড হেরে গেছে, 337 রান পাকিস্তান করেছে। টপ অর্ডারই রান করে ফেলেছে, দুই দলেরই টপ অর্ডার রান করেছে। সো দ্যাট ইটস ইম্পর্ট্যান্ট যে আপনার দু দলেরই টপ অর্ডারে রান করতে হবে। আমাদের তো টপ অর্ডার নিয়ে আমরা ব্যাটিং সংখ্যায় আছি, এটা কিন্তু অস্বীকার করলে হবে না বেশ কিছুদিন ধরে। তো সেক্ষেত্রে নিশ্চিতভাবে একটা আউট অফ ফর্ম ব্যাটসম্যানকে ক্যারি করাটা আমরা যৌক্তিক মনে করিনি, যেখানে এত বড় রানের খেলা এখন আমরা মনে করছি আশা হবে। বরঞ্চ এই সময়টুকুর মধ্যে আই বিলিভ আমাদের টিম ম্যানেজমেন্ট এবং আমাদের একটা নজর থাকবে যে আমাদের বোলিংয়ের যে স্ট্রেংথটা আছে সেই স্ট্রেংথটা নিয়ে আমরা আমাদের রানকে ডিফেন্ড করতে পারিনি ওয়েস্ট ইন্ডিজে। ঠিক এরকম কোনো সিচুয়েশনের মুখোমুখি পড়ার সম্ভাবনা রাওয়ালপিন্ডিতে আছে। উই আর ভেরি ফোকাসড অন দ্যাট পয়েন্ট যে এরকম কোনো রান যদি আমাদের চেস করতে হয় কিংবা আগে বোলিং করতে হয়, কাউকে আটকাতে হয়, আই মিন বোলিং ডিপার্টমেন্ট ইজ গোয়িং টু বি আন্ডার চ্যালেঞ্জ অ্যাজ ওয়েল, বিসাইড মানে ব্যাটিং তো সবসময় থাকে এই টুর্নামেন্টের মধ্যে। বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের ওডিআই স্কোয়াডটা, যেটা চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 খেলতে যাবে, সেই দলটার খেলোয়াড়দের নামগুলো আমি ঘোষণা করছি একে একে। এমডি নাজমুল হোসেন শান্ত, ক্যাপ্টেন। তানজিদ হাসান তামিম, সুমায়া সরকার, পারভেজ হোসেন ইমন, মুশফিকুর রহিম, এমডি তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, এমডি মেহেদি হাসান মিরাজ, জাকির আলী আনিক, এমডি রিশাদ হুসেন, নাসুম আহমেদ, এমডি তনজিম হাসান সাকিব, নাহিদ রানা, তাসকিন আহমেদ, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আপনারা সবাই অবহিত আছেন যে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে, তার বৈধ বোলিং অ্যাকশন নিয়ে যে সমস্যাটায় তিনি আছেন সেটার থেকে উত্তরণের জন্য তিনি পরীক্ষায় অবতীর্ণ হয়েছিলেন, টেস্ট দিয়েছিলেন, এবং টেস্টের রেজাল্টটা খুব আনফর্চুনেটলি নেগেটিভ হওয়ার কারণে তিনি এখন ক্রিকেট শুধু একজন ব্যাটসম্যান হিসেবেই খেলতে পারবেন। সো সিলেকশন প্রসেসে সাকিব আল হাসানের অবস্থানটা ছিল একজন ব্যাটসম্যান হিসেবেই আমাদের কাছে, এবং আমাদের এই দলে আসলে টিম কম্বিনেশনটা সাজাতে গিয়ে শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে আমরা এই 15 জনে অ্যাকোমোডেট করতে পারিনি। দুটো কারণ আমি বলবো এখানে মুখ্য, যে লিটনের আউট অফ ফর্ম। একটা ব্যাটসম্যান দীর্ঘদিন ধরে এই একই ফর্মেটে রানের তীব্র খরায় ভুগছে, এক, আউটের প্যাটার্নগুলো অনেকটা একই রকম, এবং ক্রিকেটের প্রত্যেকটা ফর্মেটেই প্রত্যেকটা ফর্ম বলতে বুঝছি হোয়াইট বলের একটা পাওয়ার প্লেতে যে অ্যাডভান্টেজটা নেওয়ার দরকার, সেখানে আপনি দেখবেন ওয়েস্ট ইন্ডিজে যেখানে আমরা 300-র কাছাকাছি রান করেছি, 300-র উপরে এক ম্যাচে রান করেছি, স্ট্রাইক রেট দেখেন, ক্রিজ অকুপাই করতে পারছে না, প্রেশার চলে আসছে স্ট্রাইক রেট নিয়ে তার পার্টনারের উপর। নাম্বার 3 ইজ গেটিং এক্সপোজড। তো সেই সমস্ত কারণে আমরা তাকে তারপরও অনেক আস্থায় রেখেছিলাম, অনেকগুলো ম্যাচই তাকে আমরা হোয়াইট বল ক্রিকেটে সুযোগ দিয়েছি। মাঝখানে শ্রীলঙ্কার সঙ্গে ঠিক একটা ডিসাইডিং ম্যাচে তাকে আমরা
দলের একাদশে মানে দলে রাখিনি লাস্ট ম্যাচটাতে। তো ঠিক আস্থার জায়গাটা অনেক সময় একটা ব্যাটসম্যান আউট অফ ফর্ম থাকলেও যখন তার প্রতি অনেক সময় ঠিক আস্থার জায়গা থেকে দলে সিলেক্ট হয়, সেই জায়গাটা আমার মনে হয় যে এই মুহূর্তে তিনি সেই অবস্থানে নেই। এক সেকেন্ড হচ্ছে সৌম্য সরকার এবং আমাদের তামিম, দে আর ডুইং ওয়েল অ্যাজ এ পেয়ার, সো দ্যাট এখানে দেখা যাচ্ছে যে এই দুজনই সম্ভবত ক্যাপ্টেনের সঙ্গে আমাদের, যেহেতু আপনারা জানেন ইন্টারাকশন হয়, যে তারাই ইনিংসের শুরুটা করতে যাচ্ছেন। সো ইনফ্যাক্ট প্রথম একাদশেও তার জায়গা নেই। তো সেই জায়গায় আমাদের কাছে মনে হয়েছে যে লিটনের ক্লাস নিয়ে কোনো সন্দেহ নেই, তার মেধা নিয়ে কোনো সন্দেহ নেই, তবে ফর্মে মাঝে মাঝে মানুষের যখন এরকম একটা ঘাটতি দেখা যায়, সংকট দেখা যায়, তখন সেই সংকট থেকে তাকে বের করে নিয়ে আসার জন্য আমার মনে হয় যে একটা সময় তাকে যদি নিয়ে আমরা আরও কাজ করতে পারি, তাহলে তাকে আমরা আরও স্ট্রংলি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফেরত নিয়ে আসতে পারবো। কাজ করতে আমি বোঝাতে চাচ্ছি যে আমাদেরও এক্সপার্ট আছে, আমাদেরও অ্যানালিস্ট আছে, বিপক্ষ দলের অ্যানালিস্টরা অনেক বেশি সফল হয়ে যাচ্ছে তাদের পরিকল্পনা নিয়ে লিটন দাসের এগেনস্টে, সো দ্যাট সেগুলোকে ব্রেক করার জন্য আই থিঙ্ক এটা একটা উত্তম সময় যে লিটনকে দলের থেকে বের করে নেওয়া মানে এই নয় যে তিনি দল থেকে ভাত পড়ে গেছেন, সামনে আমাদের অনেক খেলা আছে এবং আমাদের এক্সপার্টিসরা এই সময় লিটনের এই দুর্বলতাতম জায়গাগুলোকে কীভাবে আরও শক্তিশালী করা যায় সেটি নিয়ে ডেফিনেটলি একটা কাজ করার সুযোগ পাবে। দেখেন, কম্প্রোমাইজ কথাটা খুব আপেক্ষিক। দল গঠন করতে গিয়ে অনেক কিছু বিবেচনা করতে হয়। একজন 25 বছরের তরুণ যতটা সতেজ থাকে, একজন 35 কিংবা 37 বছরের খেলোয়াড় ঠিক তার ফিটনেসের জায়গাটায় ঠিক সবাই, আমি বলবো না, হয়তো সেই জায়গাটায় ঠিক সেই জায়গাটা ধরে রাখা খুব কঠিন হয়। মানে বয়সের সঙ্গে সঙ্গে মানুষের রিফ্লেক্স একটু কমে, কেউ মুভমেন্ট স্লো হয়, এটা খুবই স্বাভাবিক। বাট যে ভিন্ন ভিন্ন সেগমেন্টগুলো আছে, কেউ ব্যাটিংয়ে সেটাকে কাভার করে দেয়। তো সেই কারণে আপনি বলতে পারেন যে একটা সমঝোতার জায়গা, যেটা আপনি বলতে চেয়েছেন যে হ্যাঁ, সেটা আমাদেরকে শুধু মানে পার্টিকুলারলি আপনি যে দুটো নাম বললেন সেটা না, বিভিন্ন নামের ক্ষেত্রেই আমাদেরকে সেই জিনিসগুলোকে বিবেচনা আনতে হয়। ইভেন নট অনলি ব্যাটসম্যান, ইট গোজ ইভেন ফর দ্য বোলার্স অ্যাজ ওয়েল। সাকিবের ব্যাপারটা ভিন্ন। সাকিব তার অ্যাকশন নিয়ে একটা ঝামেলায় ছিলেন। সো সেই ব্যাপারটা আমরা সমীচীন মনে করেছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের থেকে, বোর্ড যাকে আমি মনে করে যে এই আলাপগুলো করার জন্য, সেটা সাধারণত ক্রিকেট অপারেশনসের তরফ থেকেই হয়ে থাকে এবং সেখান থেকে আমরা একটা ফিডব্যাক পেয়ে থাকি। তো সেই প্রসেসটাই ফলো করা হয়েছে এবং ক্রিকেট অপারেশনস তার সঙ্গে আমার মনে হয় যোগাযোগী ছিলেন এবং যেহেতু ফিডব্যাকগুলো আমরা তাদের কাছ, ক্রিকেট অপারেশনসের কাছ থেকেই পাচ্ছি। অ্যাকচুয়ালি মানে একটা ফরম্যাট আর একটা ফরম্যাটকে ওভারল্যাপ ইউজুয়ালি করে যায় না, তবে হোয়াইট বল ক্রিকেট অনেক সময় কিছুটা এখানে কথাবার্তা আসে যে একটা হোয়াইট বলের টুর্নামেন্ট হচ্ছে, কিন্তু তার মেঞ্জেসটা টোটালি ভিন্ন। তো কাজেই এটা যে খুব গুরুত্ব বহন করে আমি সেটা বলবো না, বাট একদম যে গুরুত্ব বহন করেও না সেটাও বলবো না। তবে আপনি যেটা বললেন যে হ্যাঁ, পারভেজ হোসেন ইমনের কথা বললেন, এখানে অনেকেই কিন্তু পারফর্ম করেছে। এটা এমন একটা উইকেট, আমি প্রসঙ্গে যাওয়ার আগে আমি বলি, এই টুর্নামেন্টটা এমন একটা উইকেটে খেলা হচ্ছে, একাধিক উইকেট একাধিক ভেন্যু, যেখানে খুব ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে খেলা হচ্ছে। আপনি যখনই দেখবেন যে একটা সেট ব্যাটসম্যান আউট হওয়ার পর একটা নতুন ব্যাটসম্যানও এসে তার থেকে আরও বেটার স্ট্রাইক রেটে ব্যাটিং করে যাচ্ছে, দ্যাট মিনস দিস উইকেট ইজ ভেরি ভেরি ব্যাটিং ফ্রেন্ডলি। নাহলে অনেক জায়গায় আপনি দেখবেন অনেক উইকেটে একটা সেট ব্যাটসম্যান যখন আউট হয়ে যায়, তখন তার পরবর্তী পর্যায়ে দেখা যায় যে স্ট্রাগলিংটা শুরু হয়ে যায়। নতুন ব্যাটসম্যান এসেই ঠিক সেই মেজাজে ব্যাটিং করতে তো পারেই না, তার থেকে স্ট্রাইক রেট অনেকটা কমে যায়। বাট এখানে কোনো কোনো ক্ষেত্রে আপনি দেখবেন তার থেকে অনেক বেশি হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে দেখবেন নাম্বার 6, 7, আমি যদি মাহিদুল ইসলাম অঙ্কনের কথা বলি, উনি একটা সুযোগ পেয়েছে, ওনার ব্যাটিং থেকে মনে হয়েছে যে
আই মিন এক্সেপশনালি মানে অনেক ভালো ব্যাটিং করছে। তো এরকম সাব্বির রহমান রুম্মানের কথা বলতে পারি, এরকম অনেকগুলো ইনিংস আপনাকে আনতে পারবেন, মানে মাল্টিপল প্লেয়ার্স যেখানে ভালো খেলছে। আপনি লাস্টে যদি আমরা আমাদের সোহানের কথা বলি, আই মিন যে সিচুয়েশনে, আই মিন যে পজিশনে তিনি খেলেছেন, সো উইকেট অলওয়েজ আমি মনে করি একটা মুখ্য ভূমিকা পালন করে, যে পিচ কতখানি সহায়ক, সেটা কতখানি সামটাইমস বোলারদেরকে হেল্পলেস করে দেয়, সেটা একটা ইস্যু। বাট এই এই টুর্নামেন্টটাতে সো ফার উই আর ভেরি হ্যাপি যে খুব ভালো উইকেটে খেলা হচ্ছে, বোলাররা কিছুটা আন্ডার স্ট্রেস পড়ছে, ব্যাটসম্যানরা মন খুলে শটস খেলতে পারছে, এই কারেজিয়াসলি খেলতে পারছে, যেটা খুব আমাদের দরকার ছিল। ইম্প্যাক্টফুল ক্রিকেট যে প্র্যাকটিসটা, যে কালচারটা চালু হওয়া দরকার ছিল, সেটা হচ্ছে, সেই কারণে আমরা খুশি। আর আপনার সেকেন্ড কথা ছিল সম্ভবত যে লিটন কুমার দাস এই দলে নেই, সে জায়গায় পারভেজ হোসেন ইমন এসছেন। হ্যাঁ, তিনি হয়তো আপনি বলতে পারেন যে আহামরি হিউজ এমন কোনো কন্ট্রিবিউশন তার নাই, যে তারপরে তিনি কেন দলে এসছেন। বাট সো ফার আমাদের কাছে মনে হয়েছে যে জিনিসটা আমরা খুঁজছি বাংলাদেশ ক্রিকেটের, স্পেশালি হোয়াইট বল ক্রিকেটে, যে ক্রিকেটে এই পাওয়ার প্লেতে অ্যাগ্রেশন, ইম্প্যাক্টফুল ব্যাটিং, সেই জিনিসটা তার মধ্যে আছে। যদি কোনো কারণে আমাদের এই যে দুজন ওপেনার আছে, এই দুজন ওপেনারের মধ্যে থেকে থার্ড চয়েস হিসেবে তাকে নিতে হয়, তাহলে ঠিক একই টেম্পোতে, একই অ্যাগ্রেশনে হি ইজ ক্যাপেবল টু ব্যাট, এবং হি নেভার হেজিটেট। তার ব্যাটিংয়ে যে জিনিসটা আমাদেরকে আকৃষ্ট করেছে, কখনো তার ব্যাটিং দেখে মনে হয়নি এইটা একটা অপরচুনিটি, তাকে কিছু রান করতে হবে। বাট রেদার দেন অলওয়েজ আমার কাছে মনে হয়েছে যে দলকে জেতানোর জন্য, আই মিন মূল লক্ষ্যটাকে ঠিক রাখার জন্য দলের, হি অলওয়েজ গোজ ফর ইট, অ্যাটাকিং। এইটা একটা মুখ্য এবং বিবেচ্য বিষয়, এবং এরকম একটা বড় গ্লোবাল টুর্নামেন্টে যদি তাকে রাখা যায়, অ্যান্ড তা যে আস্থার যে জায়গাটা আছে, সেই জায়গাটাতে তিনি আছেন, এবং আগামীতে তিনি হয়তো আরও কন্টিনিউ করতে পারবেন দলের সঙ্গে, সেই আস্থাটা তার প্রতি আছে, সো দ্যাট এই গ্লোবাল টুর্নামেন্টে তাকে সেই জন্যই সন্নিবেশিত করা মনে হয় হি ইজ ওয়েটিং ফর লং টাইম। অ্যাকচুয়ালি দেখেন, ফার্স্ট 11টার ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে আমরা নির্বাচকরা কখনোই ঠিক সেভাবে এমফ্যাসিস করি না। বেসিক্যালি সেখানে ক্যাপ্টেন এবং কোচের মতামতের মূল্যটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, এবং তারা সেই সময় যে প্লেয়ারটাকেই সবচেয়ে যোগ্য এবং উপযুক্ত মনে করে তাকেই খেলায়। অনেক সময় সে কারণে হয়তো আপনি দেখতে পারেননি ইমনকে, বাট কোনো ক্ষেত্রে দল গঠনের সময় আমাদেরও মনে হয় যে এই প্লেয়ারটা কার্যকর ভূমিকা রাখতে পারে। আমরা তাদেরকে সঙ্গে ডিসকাশন নিশ্চয়ই একটা আলাপে যাই, এবং গিয়ে কেন তাকে আমরা নিচ্ছি সেই যৌক্তিকতাটা তুলে ধরার চেষ্টা করি। হয়তো আপনি দেখেছেন যে ওমানে সম্ভবত ইমার্জিং T20 হলো, ক্রিকেট হলো, সেখানে হয়তো ওয়ানডে ছিল না, বাট উই আর টকিং অ্যাবাউট দ্য অ্যাপ্রোচ, জুনিয়র তামিমের যে অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচগুলোর সঙ্গে মিল রেখে আমরা এরকম একটা ইম্প্যাক্টফুল প্লেয়ার চাচ্ছি, যে নাকি হোয়াইট বল ক্রিকেটে বাংলাদেশ এর শুরুটাতে প্রতিপক্ষের এগেনস্ট একটা ইম্প্যাক্ট রাখতে পারে, সে কারণেই একটা সুযোগ দেওয়া। আর নাথিং, আমি আবারও বলছি যে লিটনের দাসের মেধার উপর আমাদের যথেষ্ট আস্থা আছে, বাট ফর্ম মানুষ হারাতেই পারে। মানে একটা হাই ভ্যালুর কোয়ালিটির গাড়িও আপনাকে মেনটেন্যান্সের জন্য নিতে হয়, সো দ্যাট এবার আমার কিছু অ্যানালিস্টের সঙ্গে কিছুক্ষণ বসার সুযোগ হয়েছিল, তো তাদের কার্যপরিধি দেখে আমার বুঝতে বাকি নেই যে আমাদের এগেনস্টেও প্রতিপক্ষের অ্যানালিস্টরা কত সূক্ষ্মভাবে বিচার করে এবং তাদের ট্র্যাপগুলো তারা সাজায়। তো আমার মনে হয় যে এই লিটন দাস যে বয়সে তিনি আছেন, তিনি আরও বেশ কিছু বছর বাংলাদেশ দলকে সার্ভিস দেওয়ার মতো সক্ষমতা তার আছে। তো তাকে আবার আমাদের একটু
শক্তিশালীভাবে ফেরত আনা। শক্তিশালী বলতে আমি বোঝাচ্ছি যে তিনি স্কোয়ার অফ দ্য উইকেট আউট হয়ে যাচ্ছেন, আপনারা নিজেরাও জানেন প্যাটার্ন অফ দ্য উইকেট, তার ওয়াগন হুইল যদি দেখেন অনেক জায়গা থেকে তার রান আসছে না, সেই জায়গাগুলোর থেকে তার রান আনার সক্ষমতা সেই জায়গাগুলোতে আরেকটু শানিত করা, দ্যাটস ইট। আর সাকিব ইস্যুটা আসলে আপনি শুনেছেন যে প্রেসিডেন্ট বলেছিল যে কেউ রিটায়ার না করলে, যেমন তামিমের ইস্যুতে এবং ইস্যুতে যে ইজ অ্যাভেলেবল। তো আসলে যখন এই বোলিং অ্যাকশনের কারণে আমি বলবো এখানে তখন কিন্তু আর আমরা আসলে সেকেন্ড এমফ্যাসিসটা দিইনি। আমি কথাটা বলেছিলাম, ইউজুয়ালি আমরা কয়েকটা জায়গা থেকেই ক্লিয়ারেন্সগুলো চাই যে ফিটনেস, কারোর অন্য কোনো ধরনের কোনো সমস্যা আছে কি না। তবে আই বিলিভ এই নামগুলো আমরা আজকে আপনাদের সঙ্গে আলাপ করার আগেই বোর্ডকে দিয়েছি। তো এবং আমাদের প্ল্যানিংয়ের মধ্যে সাকিব না থাকার কারণেই সম্ভবত আপনি যে দ্বিতীয় প্রশ্নটা বললেন যে ফার্দার যে ইস্যুটা, সেই ইস্যুটা নিয়ে কোনো আলাপ আলোচনা হয়নি। যদি আমাদের নামে দলে থাকতেন তাহলে নিশ্চয়ই এই ব্যাপারটা নিয়ে হয়তো আরও ক্লিয়ারলি আপনাকে আমি বলতে পারতাম, কিংবা বোর্ডের থেকে আমি আরও ক্লিয়ারলি উত্তর নিতে পারতাম। আসলে অতীতের ইতিহাস অবশ্যই দেখা হয়, নিকট ইতিহাসটা আরও বেশি দেখা হয়। আমি তো আগেই বললাম লিটনের মেধা নিয়ে আমাদের কোনো সংশয় নেই, কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দেখেন আমরা দুটো ম্যাচে, সবগুলো ম্যাচেই রান পেয়েছি, দুটো ম্যাচে ক্লোজ টু 300 পার করে আমাদের ব্যাটসম্যানরা রান করে ফেলেছে। সাচ এ গুড উইকেট ছিল সেন্ট কিটসে। একটা ব্যাটসম্যান জন্য ওইখানে যখন ফেল করে যায়, দেন ইটস টু ডিফিকাল্ট টু কিপ কনফিডেন্স অন হিম অন দ্যাট সিচুয়েশন। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আসলে আমি একটু ভিন্ন জায়গায় চলে যাব এখন। সেটা হচ্ছে যে আমাদের খেলা আছে দুবাইতে, দ্যাটস ট্রু। আর লেফট রাইটের ব্যাপারটা এক্ষেত্রে আমার যেটা মনে হয় যে আমি অপোজিশনের কি সুবিধা হলো বা কি অসুবিধা হলো সেটা বিবেচনা না করে আমার নিজের ঘরে যারা সবচেয়ে বেশি শক্তিশালী খেলোয়াড় আছেন তাদেরকে আমি সামনে আনতে চাই। তারাই এটা মোকাবেলা করবে। আর এটা অনুমেয় যে 1, 2, 3 হয়তো আপনার বাঁহাতি খেলোয়াড় হয়ে যাবে, কারণ একজন বাঁহাতি ওপেনার তো দলের বাইরে থাকবেন, যিনি নাকি আমরা 3টে ওপেনার নিয়েছি, 2জন ওপেন করবে। আর আপনি তো লক্ষ্য করেছেন কোনো একটা সময় আমরা 5জন ওপেনার বাঁহাতি একসঙ্গে খেলেছি, আই মিন ইন টেস্ট ম্যাচে, ডিফারেন্ট ফর্মেট হলেও। সো দ্যাট আমার মনে হয় যে অপরের সুবিধা অসুবিধার কথা চিন্তা না করে আমার মনে হয় যে আমি যদি মনে করি আমার এই 3টা বাঁহাতি ব্যাটসম্যান কিংবা 3টা ডানহাতি ব্যাটসম্যান সবচেয়ে বেশি এফেক্টিভ হবে দলের জন্য, কার্যকর ভূমিকা রাখতে পারবে, সো দ্যাট আমরা তখন সেই জায়গাটাতেই অবস্থান নিতে চাই। এর বাইরে কেউ আছে? ডু ইউ সাজেস্ট এনিওয়ান? আচ্ছা, আমার মনে হয় যে আমাদের তো ভরসা করতে হবে যে আমাদের বেস্ট পসিবল কারা আছে, এবং তাদের মধ্যে কেউ রান পাচ্ছেনও, দ্যাটস গুড। এই টুর্নামেন্টে কেউ আবার এই দলে নেই, তারাও রান করছেন, দ্যাট ইজ ট্রু। তো আমার মনে হয় যে বেস্ট পসিবল মানে প্লেয়ার্সদের নিয়েই যাচ্ছি, যাদের অতীতে এরকম বড় রান করার এক্সপিরিয়েন্স আছে, এবং এই মুহূর্তে যারা সবচেয়ে বেশি কার্যকর হবেন তাদেরকে নিয়ে আমরা যাচ্ছি। আর লম্বা রানের ইনিংস তারা করতে হবে। আমার বিশ্বাস যে হয়তো রাওয়ালপিন্ডিতে আমরা এরকম বড় রানের ইনিংস দেখব ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের কাছ থেকে। আর আপনার আরেকটা প্রশ্ন ছিল শরীফুলের ইস্যুটা। আসলে শরীফুলকে আপনি জানেন যে কানাডাতে তিনি যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে গিয়েছিলেন, সেখান থেকে তিনি একটা ইনজুরি ক্যারি করে নিয়ে এসেছিলেন। তারপরে তাকে আমরা অব্যাহতি দিয়েছিলাম, মানে বিশ্রাম দিয়েছিলাম, ট্রিটমেন্টে রেখেছিলাম। শর্টার স্পেলে মেডিকেল কমিটির পরামর্শ মতো তিনি বোলিং করেছেন। দেন ওয়েন এগেইন হি কেম ইনটু দ্য টিম, কোচ এবং খেলোয়াড় এবং আমাদের পর্যবেক্ষণে মনে হয়েছে তাকে ঠিক সাবলীল মনে হয়নি, এবং তার সেই অস্বস্তিটা থেকে তিনি পুরোপুরি বের হয়ে আসতে পারেননি। সো আই থিঙ্ক তাকে আরেকটু সময় আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে শরীফুলকে
আবার ফেরত ছন্দে দেখতে পাওয়ার আগে। জি।